শেষ পর্যন্ত রুমিন ফারহানার ফাঁসির নির্দেশ দিল আদালত। হামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে, আমি ওভাবে বলিনি, বিকজ তারা আসে, লাঠি নিয়ে আসে। হঠাৎ রুমিন ফারহানার বাসায় আক্রমণ করেছে জনতা গতকাল ম্যাজিস্ট্রেটের ঘটনার বিষয়ে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন, কমিশনে শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। শেষ পর্যন্ত রুমিন ফারহানার ফাঁসির নির্দেশ দিল আদালত। ম্যাজিস্ট্রেটকে চড়া মেজাজে হুমকি, তাছাড়াও তার অনেক কার্যকলাপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ফাঁস। তাছাড়াও ফাঁসির নির্দেশের আগেই রুমিন ফারহানার উপর বেদারা হামলা করে জনতা। কেন আসলে রুমিন ফারহানাকে গ্রেপ্তার করলো, আর আদৌ কি তার ফাঁসির নির্দেশ দিয়েছে? কি ভুল আসলে ছিল এই রুমিন ফারহানার? সমস্ত কিছু A to Z আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়াও বিএনপি ছেড়ে দেওয়ার কারণেই নাকি তারেক রহমান রুমিন ফারহানার উপর আক্রমণ করে। প্রিয় দর্শক, চলুন আমরা আর বেশি কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাই। ইউনূস সাহেব 24 ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই। উনি কি করে নির্বাচনের মতো এত বড় একটি দায়িত্ব পালন করবেন? খুব অবাক হয়ে লক্ষ্য করলাম দুপুরের পর থেকে আমাদের সরাইলের ওনার একটা চিঠি, দাপ্তরিক চিঠি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। সন্ধ্যা নাগাদ এই চিঠিটি বিভিন্ন পত্রিকা তাদের অনলাইন যে পোর্টালগুলো আছে সেই পোর্টালে ছাপিয়েছে। দেখি ইউনূস সাহেব সেই চিঠিতে কি লিখেছেন। উনি লিখেছেন, উপর্যুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে অদ্য 17/1/2026 ইংরেজি তারিখ সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ নামক স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 244 ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে নির্বাচনী প্রচারণা করেন, যা নির্বাচন আচরণ বিধিমালা 2025-এর 18 ধারার লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে এই সমাবেশ ভেঙে দেয়া হয় এবং উক্ত অপরাধের জন্য জুয়েল মিয়া নামক এক ব্যক্তিকে 40,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শাহরিয়ার হাসান খান, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। উল্লেখ্য যে এ সময় স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদর্শন করেন। তিনি আক্রমণাত্মকভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলতে থাকেন, "This is the last time I'm warning you. I will not listen to this. আপনি পারলে থামায় দেন, আজকে ভদ্রতা দেখাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না। আপনাদেরকে এইরকম দেখায় আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি দেখান, খোঁজ নেন। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। তার সাথে থাকা জনৈক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, বুইড়া আঙ্গুল দেখায়, আপনারা কিচ্ছু করতে পারেন না।" এক পর্যায়ে তিনি ও তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করতে থাকেন এবং জনগণকে খেপিয়ে তুলে মব সৃষ্টি করেন এবং বলতে থাকেন, "আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, আমার এই মানুষ এইখান থেকে বাইর হতে পারবেন না।" তার এই চিঠি সোশ্যাল মিডিয়াতে একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে। শুধু সোশ্যাল মিডিয়া না, গণমাধ্যমগুলো, আঞ্চলিক যে গণমাধ্যমগুলো আছে আমার ব্রাহ্মণবাড়িয়ায়, বিশেষ করে সরাইল আশুগঞ্জ বেসড যে গণমাধ্যম, তারাও এই চিঠিটিকে নিয়ে নিউজ করছেন। ইউনূস সাহেব 24 ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই। উনি কি করে নির্বাচনের মতো এত বড় একটি দায়িত্ব পালন করবেন? 2 হচ্ছে, আমি গত 13 জানুয়ারি 2026 অর্থাৎ আজকে থেকে 6 দিন আগে আমি আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ ইউনো অফিসে দিয়েছিলাম।
জেলা রিটার্নিং কর্মকর্তা ডিসি অফিসে দিয়েছিলাম। এখনো কিন্তু আমি তার কোনো আপডেট পাইনি। সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মকর্তারা আমার কিন্তু জানা নাই। আমার প্রতিপক্ষ বা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন মাঠে, বিশেষ করে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী যিনি আছেন, তিনি প্রতিদিন মাইকিং করে বড় বড় জনসভা করছেন। তার ফাইলও সংযুক্ত করে আমরা সরকারি দপ্তরে জমা দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত স্টেজ বানিয়ে মাইক ব্যবহার করে, সাউন্ড সিস্টেম ব্যবহার করে, এলাকায় মাইকিং করে তারা কিন্তু প্রতিদিন প্রচারণা করছেন। এখন পর্যন্ত তাদের ব্যাপারে ন্যূনতম কোনো পদক্ষেপ নেবার সাহস আমরা কিন্তু দেখি নাই। কিন্তু আমার প্রশ্ন, যে যেই রিটার্নিং কর্মকর্তা তার নিজের সই করা চিঠির গোপনীয়তা 24 ঘন্টা রাখতে পারেন না, তার হাতে 5 লক্ষ ভোটারের ভোট কিভাবে আমানত হিসেবে আমরা ভরসা করে দেই? তিনি কি করে নির্বাচনের দিন নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন? অনেকগুলো কারণে প্রশ্ন করছি। এক হচ্ছে যে বড় দলের প্রার্থী যখন প্রতিদিন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের ব্যাপারে সরকারি কর্মকর্তাদের আমরা প্রতিদিন মোটামুটি অবগত করছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। 2 হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যে বৃদ্ধাঙ্গুলির কথা এসছে, সেই বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা হচ্ছে উপজেলা বিএনপির, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি একটি জনসভায় স্টেজ করে মাইক ব্যবহার করে জনসভায় তিনি এইরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের গাড়িতে। কারণ গাড়িটা ওই সিকিউরিটি পারপাসে মিটিং এর যে সমাবেশ স্থল তার বাইরেই ছিল। তো সেটাই আমি দেখেছিলাম যে ওনারা যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, বলেন ম্যাজিস্ট্রেট কিছু করতে পারে না, আমাদের কিচ্ছু করতে পারবে না, সত্যি তো আপনারা কিছু করতে পারছেন না, তাই না? এবং আজকে আপনার দপ্তরের চিঠির গোপনীয়তা আপনি 24 ঘন্টা রক্ষা করতে পারলেন না। নির্বাচনের সারা বাংলাদেশের যে ভোটের মাঠ, সেই ভোটের মাঠের 1 নম্বর আলোচিত প্রার্থী তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি তাকে মনোনয়ন দেননি, আর তিনি সেই বিএনপি তাকে মনোনয়ন দেয়নি এটা মেনে নেননি। তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। তো এই স্বতন্ত্র নির্বাচন করার কারণে তার যে নির্বাচন এলাকার যে ঘটনা, তার আর্ট অ্যাটিটিউড, তার বক্তব্য এবং ওই যে ব্রাহ্মণবাড়িয়ার যে আসনে তিনি নির্বাচন করছেন, সেখানে যা কিছু ঘটছে এটাই আমাদের নেট দুনিয়াতে প্রতিদিন ভাইরাল হচ্ছে নির্বাচনের খবরাখবর হিসাবে। বাংলাদেশে অনেক রথী মহারথী নির্বাচন করছেন, স্বয়ং তারেক রহমান সাহেব নির্বাচন করছেন, জামাতের আমির নির্বাচন করছেন, চরমনায়ের পীর সাহেব নির্বাচন করছেন, কিন্তু কোনো জায়গার কোনো খবর ইন্টারনেটে ঘুরছে না এবং মানুষ জানেও না কে কোথা থেকে নির্বাচন করছে, নির্বাচনে কোন প্রার্থী কী করলো কেউ জানে না, কার কোনো আগ্রহ নেই। কিন্তু আপনি যদি ফেসবুক, ইন্টারনেট, টুইটার খুলেন, ইভেন পত্রপত্রিকায় খুলেন, আপনি রুমিন ফারহানার খবর পাবেনই। কারণটা কি? প্রথম কারণ হলো যে ব্রেন উইথ বিউটি, মানে সাধারণত সুন্দর মুখের জয় পৃথিবীব্যাপী। তার সঙ্গে যদি মেধা এবং সাহস থাকে, পারিবারিক যাকে বলা হয় ঐতিহ্য থাকে, যে জিনিসগুলো রুমিন ফারহানার রয়েছে, এবং এই কারণে তিনি প্রার্থী হিসেবে আকর্ষণীয় বা আকর্ষণীয়া। এবং তার এই আকর্ষণ এমনি এমনি আসেনি, তার বাবার লিগেসি, অর্থাৎ তার বাবার নাম অলি আহাদ, বাংলাদেশের অন্যতম ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু, একসময় আওয়ামী লীগ নেতা ছিলেন, যুক্তফ্রন্ট নেতা ছিলেন। এই সকল পরিচয় বাদ দিয়ে এখন আসলে রুমিন ফারহানাকে তার বাবার পরিচয় পরিচিত হতে হয় না, ব্যারিস্টার রুমিন ফারহানা। তো ব্যারিস্টার রুমিন ফারহানা যখন প্রথম টকশোতে এলেন, বেশি দিন আগের ঘটনা না, আওয়ামী লীগ জমানার মানে ও যখন এমপি হলেন, উনি যখন এমপি হলেন তার 2-3 বছর আগে, এর আগে এইভাবে অতটা পরিচিত ছিলেন না। কিন্তু দেখা গেল যে একজন মানুষ 10 বছর 15 বছর টকশো করে
যা না অর্জন করতে পেরেছে সে 2-3 মাসের মধ্যে সেটা অর্জন করে ফেললো। তার যে ঝাঁঝালো বক্তব্য, তার যে স্মিত হাস্য, বন্ধুসুলভ আচরণ, আবার প্রতিপক্ষের উপরে এগুলোর মতো শক্তি নিয়ে, ক্রূরতা নিয়ে ঝাঁপিয়ে পড়ার যে দুর্দান্ত শক্তি, এই কারণে তিনি আলোচিত হয়ে গেলেন। বিএনপির অন্যান্য যে সকল নারী নেত্রী সবাই হিংসে মরে গেল যে এই রমণী কোত্থেকে আসলো। তারপরে একই বলে সবাই তাকে নিয়ে নাচানাচি করছে। বিএনপির সব নেতারা মানে একটা টপ টুলো, শুধু রুমিন ফারহানা, রুমিন ফারহানা, রুমিন ফারহানা, রুমিন ফারহানার জিকিরে মানে বিএনপিতে মানে বলতে গেলে সবাই, মানে তার চেয়ে প্রভাবশালী নেত্রী কেউ ছিল না সেই 2018 সাল পর্যন্ত। পরবর্তীতে তিনি যখন সংসদ সদস্য হলেন মহিলা কোঠায়, তো সংসদ সদস্য হওয়ার পর ধরে নিলেন যে তারেক রহমান সাহেব তাকে খুবই পছন্দ করেন। আর এটা নিয়ে তো মানুষ নানা রকম কথাবার্তা, কেন পছন্দ করেন, কি কারণে পছন্দ করেন, সূত্র কি, ডাজ নট ম্যাটার। রুমিন এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সে তার সংসদে তার দায়িত্ব কর্তব্য প্রাণান্ত চেষ্টা করলো এবং দলকে সেভ করার জন্য, দলের আইডিওলজি আপহোল্ড করার জন্য সে সংসদে আমি মনে করি যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। এরপরে যখন সেই সংসদ থেকে তিনি পদত্যাগ করলেন, সবাই ধরে নিলেন যে সামনে যে নির্বাচনে আসবে বিএনপি থেকে যদি একজন রমণীকে মনোনয়ন দেওয়া হয়, রুমিন ফারহানা সেখানে পাবেন। দলের ভিতরে তার একটা জনমত তৈরি হলো, নির্বাচন এলাকায় তৈরি হলো। তারপর যাকে বলা হয় সাধারণ যারা এলিট মহল, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ, তারা সবাই রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিল। কিন্তু এর মধ্যে যেটা করলো রুমিন, সেটা হলো এই গত 17 মাসে এই যে বিএনপির লোকজন যে সকল চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম শুরু করেছিল, এইগুলোর ব্যাপারে তিনি প্রতিবাদ শুরু করলেন। এবং বিএনপির মধ্যে পদ পদবি, যেমন আমি প্রতিবাদ করেছি প্রথম দিন থেকে, কিন্তু আমি তো আসলে বিএনপির কোনো পোর্টফোলিওতে নেই, আমার কোনো সাধারণ মেম্বারশিপ নেই। কিন্তু রুমিন তো মানে এমপি ছিল, বিএনপির এমপি ছিল, তারপর বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এরকম একটা পদ পদবিতে আছে। তো কাজেই তার এই বক্তব্য দলের যারা কর্তা ব্যক্তি তারা গুসা করলো যে সে দলের ভিতরে থেকে এভাবে দলের বিরুদ্ধে বলে, এবং আস্তে আস্তে তার থেকে মুখ ফিরে নেওয়া শুরু করলো। আর যত মুখ ফিরে নেওয়া শুরু করলো, রুমিন তত বেশি বেপরোয়া হয়ে যাওয়া শুরু করলো এবং শেষমেশ তাকে মনোনয়ন না দিয়ে ওখানে জোটের একজন প্রার্থী জুনায়েদ হাবিবি তাকে দেওয়া হলো এবং রুমিন ঘোষণা করলো যে আমি স্বতন্ত্র দাঁড়াবো, এবং সে স্বতন্ত্র দাঁড়িয়েছে। তো তার এই স্বতন্ত্র দাঁড়ানোর কারণে পাবলিক সেন্টিমেন্ট, তার এলাকার ভোটারদের সত্যিকার চিত্র আমি বলতে পারবো না, কিন্তু ইন্টারনেটে যে ভাইব দেখি সেই ভাইবের শতভাগ এখন রুমিনের পক্ষে। এবং রুমিন এর যে এই মুহূর্তে তার যে স্টার, মানে পলিটিক্যাল স্টারশিপ, এটা অ্যাঞ্জেলিনা জলির মতো বা এটা শাহরুখ খানের মতো। এবং সেই যদি রুমিন একদিকে মানে জনসভা করে ব্রাহ্মণবাড়িঘাটে, আর অন্যদিকে যদি বিএনপির সর্বোচ্চ নেতারা সবাই দলে বলে সেখানে জনসভা করে, যদি বাইরে থেকে লোক না নেওয়া হয়, তাহলে সেখানে রুমিনের জনসভাতে বেশি হবে না বিএনপির জনসভাতে বেশি লোক হবে, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। এটা ঢাকা থেকে আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, সেই রুমিনের একটি ভিডিও রীতিমতো ভাইরাল। বক্তব্য হলো যে নির্বাচনের এখন প্রচার প্রপাগান্ডা বন্ধ, উঠান বৈঠক করতে পারবেন, মাইক ব্যবহার করতে পারবেন না। এবং সেই অর্থে রুমিন একটা জায়গাতে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন। তো সেখানে জনক ম্যাজিস্ট্রেট গেলেন, যাওয়ার পরে তিনি একেবারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেখিয়ে 40,000 না 60,000 টাকা তিনি সেখানে জরিমানা করলেন। এবং এরকম একটা পরিস্থিতিতে রুমিন সেখানে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়লেন এবং তিনি যেটা বলার চেষ্টা করলেন যে আপনি তো আমার এখানে খুব দাপট দেখালেন, ম্যাজিস্ট্রেসি দেখালেন, কিন্তু বিএনপির প্রার্থীর ব্যাপারে তো আপনি কখনোই, বা বিএনপির জোট যে প্রার্থী বা বিএনপির নেতারা যে প্রতি মুহূর্তে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে তাদেরকে তো আপনি কোনো জরিমানা করলেন না। বরং আমি বিএনপির, রুমিন বলছিল যে আমি আপনার অফিসে গিয়ে সেই আচরণ ভঙ্গের, বিএনপির প্রার্থীর আচরণ ভঙ্গের ব্যাপারে অভিযোগ দিয়ে আসছি, আপনারা কোনো অভিযোগ তো গ্রহণ করেনই। উল্টো যেটা হলো, আমি এই যে আপনাদের কাছে অভিযোগ করেছি এই জন্য আমাকে এবং আপনাদেরকে একসাথে টিটকারি করছে, তারা
বুড়া আঙ্গুল দেখিয়ে, তর্জনীটা মানে থাম যেটাকে বলা হয়, সে বুড়া আঙ্গুল সে বলছে যে ওই ম্যাজিস্ট্রেট আমার ঘোড়ার ডিম করবে, প্রশাসন আমার ঘোড়ার ডিম করবে, এই ধরনের কথাবার্তা আর কি। একটু বুঝেন যে এটা ঘোড়ার ডিম বললাম ভদ্র ভাষায়, কিন্তু আঞ্চলিক ভাষায় এটাকে আরও বাজে কথা বলা হয়, বয়াকারে বা দিয়ে বলা হয় আর কি, বা তালিবর্ষা একারে সা দিয়ে বলা হয়। এইরকম কথাবার্তা সাধারণত এই রাজনৈতিক ময়দানে এগুলো প্রকাশ্যে মাইকে অনেকে বলে। দেখুন হাদি বলছেন অমুকের ড্যাশ ম্যাশ ছিঁড়ে ফেলো, সব এরকম আর কি কথাবার্তা রাজনীতির ময়দানে এখন এটা ভাত মাছ হয়ে গেছে। তো সেই কথাটাই রুমিন বলার চেষ্টা করছেন, কিন্তু ছবিটা যেভাবে আসছে অ্যাজ ইট ইজ মনে হয়েছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা ওই ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন, কিন্তু ঘটনা তা নয়। তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে আপনাদেরকে অন্যরা বুড়ো আঙুল দেখাচ্ছে, সেখানে আপনারা কিছু করতে পারছেন না, আর আমরা আপনাদের অনুগত, আমাদের কাছে এসে আপনারা এখানে জরিমানা করছেন, ম্যাজিস্ট্রেটকে দেখাচ্ছেন, কিন্তু দিস দ্য ফার্স্ট টাইম, এইবার আপনাদের হুকুম মানলাম কিন্তু দ্বিতীয়বার আর মানব না। এখন এই যে তার যে ক্রোধ, তার যে চোখের অগ্নিস্ফুলিঙ্গ, বা তার যেভাবে সে একেবারে রায় বাঘিনীর মতো ওখানে ঝাঁপিয়ে পড়েছিল, এটা তিনি কেন করলেন? তিনি তো আসলে এরকম করেন না। তিনি সদা হাস্য, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, ভদ্রলোকের সন্তান। তো রাজনীতির ময়দানে তিনি ওখানে ওইরকম দেখালেন কেন? অনেকটা হাসনাতের মতো, মানে উনি সেখানে একটা জিদ দেখানোর চেষ্টা করলেন, কারণটা কি? বা নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কেন? মূল ব্যাপারটা হলো এটা রাজনীতির ময়দানের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। নেতা এবং কর্মী সবসময় চায় যে তাদের নেতা, যিনি সর্বোচ্চ নেতা হবেন, মানে এমপি প্রার্থী হবেন, তার সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে, এবং যে কোনো একটা সমস্যার সমাধান করার মতো তার তাগদ থাকতে হবে। তো সেক্ষেত্রে রুমিন যদি ভয় পেয়ে যেত, তারপর শেষে চুয়া করে ম্যাজিস্ট্রেটের হাতে পায়ে ধরতো, মাফ করে দেন, আর করবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্ধেক নেতাকর্মী এই মাঠ থেকে চলে যেত। এটাই নিয়ম। কিন্তু ওই যে রুমিন যে রাগ হয়ে গেছে, চোখ গোল গোল করেছে, আশেপাশের নেতারা সবাই বলা শুরু করেছে যে না, নেতা তো এরকমই হওয়া উচিত, এর সাথে কাজ করলে সে আমাদেরকে ছেড়ে যাবে না, একে যদি কেউ আঘাত করতে আসে সে সহজে কাউকে ছাড়বে না, সেটা মিলিটারি হোক, ম্যাজিস্ট্রেট হোক, কাজে আমরা নিরাপদ। এবং এটা ভোটের মাঠের একটা চিরাচরিত রাজনীতি। বাংলাদেশের যত ভদ্রলোক দেখেন না কেন, একেবারে প্রমাণিত যারা ভদ্রলোক, তারাও ঠিক এরকম একটা পরিস্থিতিতে যদি এইরকম আচরণ না করে, রুমিনের মতো আচরণ না করে, তাহলে তারা নির্বাচনের ময়দানে টিকে থাকতে পারবেন না। দ্বিতীয়ত, এখানে রুমিন যে কোনোভাবে রুমিনকে প্রভোগ করা হচ্ছে, তাকে একটা কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে ফেলে দেওয়া হচ্ছে। এবং এই যে তাকে নিয়ে মানুষের যে সহানুভূতি, মানুষের যে একটা ব্লাইন্ড সাপোর্ট, মিডিয়াগুলো যে তাকে নিয়ে মাথামাতি করছে, এই জায়গাগুলো বিএনপিকে খুব অপমান করছে। বিএনপির খুব ইগোতে লাগছে যে আমরা যাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম, সবে মানুষের তো উচিত তার দিকে না তাকানো, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, কিন্তু আমরা যাকে তাড়িয়ে দিলাম সবাই তাকে কোলে তুলে নিচ্ছে। তাহলে কি আমাদের জনপ্রিয়তা নেই? এবং এখানে অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। বিএনপি যাদেরকে বহিষ্কার করেছে, সাধারণ মানুষ তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে। বিএনপি যাদেরকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেছে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে খেপে গিয়েছে। তো এটা বিএনপির জন্য একটা রীতিমতো অবমাননা করে। এখন রুমিন ফারহানা যে নির্বাচনী মাঠে যেভাবে প্রাধান্য পাচ্ছে, তাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে মাতামাতি হচ্ছে, তো সেই তুলনায় বিএনপির বড় বড় নেতাদের নামই উচ্চারিত হচ্ছে না। তাদের একটা ভিডিও এখানে প্রমোট করার জন্য ফেসবুকে টাকা দিতে হচ্ছে, হয়রাজ লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ রুমিনের এই ভিডিওগুলো দেখছে। তো এই যে রাজনীতির একটা যে চিরাচরিত পন্থা, এই পন্থা অনুযায়ী যদি রুমিন আসলে শেষ পর্যন্ত জিতে যায় এবং পার্লামেন্ট মেম্বার হিসেবে সে যদি সংসদে যায়, তাহলে ক্ষমতায় জামাত থাকুক আর বিএনপি থাকুক, আমার কাছে মনে হচ্ছে অনেকের জন্য বিষয়টি বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই রুমিন ফারহানা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় ম্যাজিস্ট্রেটকে চড়া আঙ্গুলে হাত দেখিয়ে হুমকি দেওয়াতে এটা এখন গোটা দেশে সাড়া ফেলেছে। সবাই বলেছে বাংলার বিন্দুমাসি, আমরা ওপার বাংলায় বিন্দুমাসি দেখেছি, কিন্তু আমরা এইপার বাংলায় বিন্দুমাসি মানি রুমিন ফারহানাকে, যার সাহস দেখে পুরুষগুলো স্তব্ধ হয়ে গেছে। আমাদের এই রকম কর্মী চাই, যার দ্বারাই আমরা শক্তি পাবো, যে কিনা সবসময় সাধারণ মানুষের কথা ভাববে, কাউকে ভয় পাবে না, যেমন ছিল ওসমান হাদি। তবে প্রিয় দর্শক, বাংলাদেশের নীতি খারাপ, যেই প্রতিবাদ করে না কেন তাকে তো জানেন কিভাবে মেরে ফেলে। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।